গেল এক মাস ধরে অনেকটা টানা বাড়ছে সূচক। বাজার মূলধন পৌঁছেছে 7 লাখ কোটিতে। দৈনিক লেনদেন 1,000 কোটির কাছাকাছি। এই সপ্তাহেও মার্কেট তার ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে। তো এই সপ্তাহে মার্কেট প্রায় 260 পয়েন্ট বা 5.06% বৃদ্ধি পেয়েছে। বর্তমান যেভাবে সূচক বাড়ছে সেটি কি অনেক বেড়ে গেছে? একটি পুঁজিবাজার কোথায় গিয়ে পৌঁছাতে পারে সেটি বিবেচনা করবেন কিভাবে? বাংলাদেশের মার্কেট ক্যাপিটালাইজেশন জিডিপি রেশিও হচ্ছে লেস দ্যান 10, এভার লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। মূল্যস্ফীতি কমছে, সেই সঙ্গে ট্রেজারি বিল বন্ডের সুদের হারও কমছে ধারাবাহিকভাবে। আর সুদ হার কমলে পুঁজিবাজারে পড়ে ইতিবাচক প্রভাব। স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শেয়ার টক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, গেল এক মাস ধরে অনেকটা টানা বাড়ছে সূচক। বাজার মূলধন পৌঁছেছে 7 লাখ কোটিতে। দৈনিক লেনদেন 1,000 কোটির কাছাকাছি। তবে দীর্ঘ মন্দায় শেয়ারগুলো যে পরিমাণ দর হারিয়েছে সেখানে উন্নীত হতে হয়তো আরো সময় প্রয়োজন। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক 260 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,392 পয়েন্ট। লেনদেন 889 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 4,297 কোটি টাকা। বাজার মূলধন বেড়েছে 20,509 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 394 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 215টির, কমেছে 144টির এবং অপরিবর্তিত রয়েছে 35টির দর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক 15,000 ছাড়িয়েছে, সেই সঙ্গে দৈনিক লেনদেন বেড়েছে চোখে পড়ার মতো। সিএসসি সূচক CASPI 684 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15,013 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন 61 কোটি বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 91 কোটি 69 লাখ টাকা। এছাড়া 336 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 187টির, কমেছে 122টির এবং অপরিবর্তিত রয়েছে 27টির দর। মূল্যস্ফীতি কমছে, সেই সঙ্গে ট্রেজারি বিল বন্ডের সুদের হারও কমছে ধারাবাহিকভাবে। আর সুদ হার কমলে পুঁজিবাজারে পড়ে ইতিবাচক প্রভাব। সব মিলিয়ে শেয়ার বাজার ও অর্থনীতির গেল সপ্তাহের বিশ্লেষণ জানাবেন ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের রিসার্চ টিমের পক্ষে অনিক মাহমুদ। এই সপ্তাহেও মার্কেট তার ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে। তো এই সপ্তাহে মার্কেট প্রায় 260 পয়েন্ট বা 5.06% বৃদ্ধি পেয়েছে। আমি যদি টার্নওভারের কথা বলি, টার্নওভার প্রায় 26% বৃদ্ধি পেয়ে 850 কোটি টাকা ধরেছে। আর সেক্টর রিটার্ন নিয়ে যদি কথা বলি, মোটামুটি সব সেক্টর গুলোই পজিটিভ ক্লোজ করেছে। টপ 5টা সেক্টর হচ্ছে সিমেন্ট, ফুড অ্যান্ড অ্যালাইড, এনবিএফআই, ব্যাংক এবং টেলিকম সেক্টর। আর আমি যদি টপ টার্নওভারের লিস্টটা দেখি, তাহলে টপ টার্নওভারের প্রথম টপ 5টা স্টক হচ্ছে ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিটি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং খান ব্রাদার্স। এবং টপ গেইনার্স এর মধ্যে প্রথম 3টি নাম হচ্ছে উত্তরা ফাইন্যান্স, এনসিসি ব্যাংক, ব্যাংক এশিয়া। আর টপ লুজার্স এর 3টি স্টক হচ্ছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, দেশ দেশ গার্মেন্টস এবং এসিএমএল লেকচার ইকুইটি ফান্ড ম্যানেজমেন্ট। জুন মাসের 1 তারিখ থেকে এখন পর্যন্ত মার্কেট প্রায় 750 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তো এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, বাট মেইনলি আমি বলবো যে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ফ্রন্টে আসলে বেশ কিছু পজিটিভ নিউজ আছে। আমি যদি দেখি যে আমার ইনফ্লেশন এখন জুন মাসের লেটেস্ট ইনফ্লেশন হচ্ছে 8.5%, যেটা হচ্ছে গত বছর জুলাই 11.47%। এবং গত 27 মাসের মধ্যে সবসময় আমরা দেখেছি যে ইনফ্লেশন 9%-এর উপরে ছিল। সো ইনফ্লেশন কমে আসছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি দেখি ট্রেজারি বিল বন্ডের যে রেট, ওটা সিগনিফিকেন্টলি ফল করেছে। সো এই সপ্তাহে 10 বছর মেয়াদি ট্রেজারি বিলের যে অপশন হয়েছে, ওইখানে ইন্টারেস্ট রেট প্রায় 200 বিপস ফল করেছে। এখন 10 বছরের ট্রেজারি বন্ডের ইল্ড হচ্ছে 10.5%। তো এটি বাজারের জন্য খুবই পজিটিভ একটা নিউজ যে ইন্টারেস্ট রেট ফল করছে। তো ইন্টারেস্ট রেট ফল করলে মানুষজন অবশ্যই অল্টারনেটিভ ট্রেজারি বন্ড বা বিল্ডে ইনভেস্ট না করে ক্যাপিটাল মার্কেটের দিকে আগ্রহী হবে। এবং আমরা কিন্তু এটি দেখতে পাচ্ছি আর কি।
তো ইন্ডেক্সে যেরকম ঊর্ধ্বমুখী একটা প্রবণতা রয়েছে, অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি যে ইনভেস্টর পার্টিসিপেশনও কিন্তু অনেক বাড়ছে। সো যেখানে আমাদের আহ, এই বছরে অন এন অ্যাভারেজ টার্নওভার ছিল 350 থেকে 400 কোটি টাকা, এই মাসে আমরা দেখলাম যে প্রায় 700-800 কোটি টাকার মতো টার্নওভার হচ্ছে। দীর্ঘ 15 বছর দেশের পুঁজিবাজার নানা রোগে ছিল আক্রান্ত। সঠিক ডাক্তারের অভাবে চিহ্নিত হয়নি রোগ, যে কারণে মার্কেটে ছিল না প্রাণ, ছিল শুধু হতাশা আর আক্ষেপ। তবে স্বল্পমেয়াদী ও দুর্বল কোম্পানির আধিপত্যের ভিড়ে এবার বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন ভালো মৌলভিত্তির শেয়ারে, যা বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করেন বিশ্লেষকরা। তো এই উত্থানের পেছনে যে বিষয়গুলো সবচেয়ে বেশি কাজ করেছে, ইন্টারেস্ট রেটের যে ডাউন ট্রেন্ড সেটা একটা বিষয়। ইনফ্লেশন কন্ট্রোল হয়ে আসছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইনফ্লেশন প্রায় 8%-এর মধ্যে নেমে এসেছে এবং আগস্টের দিকে সেটা প্রায় 7%-এর মধ্যে নেমে যেতে পারে এবং এই বছরের ডিসেম্বর এন্ডের মধ্যে এটা 5%-এর মধ্যে নেমে আসার প্রত্যাশা করা হচ্ছে। তো এই ইনফ্লেশন রেট এবং মানি মার্কেটে এবং কারেন্সির যে রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ, সেই রিজার্ভেরও যে একটা মোটামুটি একটি ভালো লেভেলে আমাদের রিজার্ভ বর্তমানে স্টে করছে। তো এগুলো প্রত্যেকটা রিফ্লেকশনই আমরা আমাদের স্টক মার্কেটে দেখতে পাচ্ছি। তো যেহেতু এই স্টক মার্কেটটা বিগত 15 বছর যাবত অসুস্থ অবস্থায় ছিল, বিভিন্ন আসলে বাজারে যে মূল প্রবলেম গুলো ছিল সেই প্রবলেম গুলোকে আসলে সঠিকভাবে আইডেন্টিফাই করা হয়নি এবং সেই অনুযায়ী যে সলিউশন গুলো দরকার সেই সলিউশন গুলো সময় নেওয়া হয়নি বলে দীর্ঘ সময় একটি মন্দা ভাব আমরা দেখতে পেয়েছি এবং এর পাশাপাশি প্রাতিষ্ঠানিক যে কাঠামোগুলো সেটাও কিন্তু উইক হয়ে গিয়েছে। তো এই বাজারটা আসলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং মানুষের যেহেতু আমাদের ইনভেস্টরদের পজিটিভ সেন্টিমেন্ট আসতে শুরু করেছে, তো আমার মনে হয় যে এইটা আরো কন্টিনিউ করবে এবং সামনের দিনগুলোতে আমাদের রেগুলেটর যে ধরনের আশ্বাস বিনিয়োগকারীদেরকে দিয়েছেন, বিশেষ করে যে ধরনের রিফর্ম বা যে ধরনের পলিসিগত যে চেঞ্জ গুলোর ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন, সেগুলো খুব দ্রুত দৃশ্যমান হলে ইনভেস্টরদের মধ্যে কিন্তু আরো বেশি পজিটিভ ভাইব চলে আসবে। পরিবর্তনের হাওয়া দেখছেন বিনিয়োগকারীরা, তবে তাদের চাওয়া এখন নিত্য নতুন কোম্পানি বাজারে তালিকাভুক্ত করানো। বিএসইসি চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর যে আগ্রাসী সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে ভুল বুঝেছিলেন বিনিয়োগকারীরা, তবে তার সুফল পাচ্ছেন এখন, বলছেন বিনিয়োগকারীরা। প্রবলেম কিন্তু থাকবেই। তখন মানুষ কিন্তু যেহেতু একটা লম্বা সময় ধরে একটা নিয়মে চলে আসছে, আপনার এই জিনিসগুলো কিন্তু আগে থেকে আসা উচিত ছিল। বিএসসি এখন যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে এগুলো কিন্তু আসলে কিন্তু নতুন কোনো কিছু না, এতদিন এটার ইমপ্লিমেন্টেশন ছিল না, ওনারা এখন ইমপ্লিমেন্ট করছেন। এবং আমরা একটা সার্টেন সময় কিন্তু আমরা যখন উনি দায়িত্ব নিয়েছিলেন, যিনি চেয়ারম্যান মহোদয়, উনি দায়িত্ব নিয়ে কিন্তু যে ইনিশিয়েটিভগুলো নিয়েছিলেন তখন সবাই কিন্তু আমরা এটা নেগেটিভ ইম্প্যাক্ট বা এটার করে নিয়েছি। কিন্তু আমরা এখন কিন্তু এতদিন পরে কিন্তু আমরা বাজারের রিফ্লেকশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে ইনিশিয়েটিভ যেগুলো নেওয়া হয়েছিল এগুলো অবশ্যই আমাদের ভালোর জন্য এবং সামনে আরও ভালো কিছু আসবে আমরা বিশ্বাস করি। সরকারের কাছে শুধুমাত্র একটা জিনিসই আমরা বলবো যে আপনারা যত পারেন সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলো ভালো কোম্পানি শেয়ারগুলোকে আপনারা বাজারে নিয়ে আসেন। যেমন আমরা একটা ফান্ডামেন্টাল শেয়ারের কথা বলতে পারি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এটা থেকে আমরা বুঝতে পারছি যে সরকারের শেয়ারগুলো যদি মার্কেটে চলে আসে সেদিকে নেওয়ার হতে পারে। ব্যাংকগুলোকে, বিশেষ করে যে ব্যাংকগুলো সরকারি ন্যাশনালাইজড ব্যাংকগুলো আছে, এগুলোকে একটা সময় ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, খুবই অল্প পরিমাণে রূপালী ব্যাংক মার্কেটে আসলো। আর বাকি যে সরকারি ব্যাংকগুলো আছে সেগুলো যদি মার্কেটে চলে আসে এবং প্রপার ওয়েতে, সরকার এই বিষয়টা অনেকভাবে দেখবেন আশা করি। এবং স্বাধীন এবং সার্বভৌমত্বভাবে যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন কাজ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে আমরা এই এত বছর পরে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশটাকে যেন আর কোনোভাবে যেন আর কোনোরকম কোনো সমস্যা হতে হবে সেদিকে সবার সজাগ দৃষ্টি থাকতে হবে। বাজারের সূচক যে হারে বাড়ছে সে হারে উন্নতি হচ্ছে না বিনিয়োগকারীদের পোর্টফোলিওর, যার অন্যতম কারণ হচ্ছে গত 17 বছর বাজার মোড়ানো ছিল কিছু বাজে স্ক্রিপ্টে, যে কারণে বিনিয়োগকারীরা এখনো ক্ষতিগ্রস্ত। কোম্পানির মালিক নেই, কিন্তু বাজারে কিছু লোক মালিকানা নেয়ার নামে করে যাচ্ছেন একের পর এক জালিয়াতি, শেয়ার দরে কারসাজি। বিচ হ্যাচারি, সেলভো কেমিক্যাল, লাভেলো আইসক্রিম নিয়ে সমালোচনা কম নয়।
17 বছর ধরে আমাদের বিনিয়োগকারীরা ছিল খুব স্ক্যাটার্ড। আমাদের এখানে কোনো সেক্টরাল গেইন বা ক্যাপিটাল মার্কেট সারা পৃথিবীতেই চলে হচ্ছে সেক্টর গেইন বিভিন্ন ধরনের পারিপার্শ্বিকতা দিয়ে, কিন্তু আমাদের মার্কেটে দেখবেন যে কিছু ব্যাড স্ক্রিপ্ট দিয়ে বাজার মোড়ানো ছিল। বাজারকে চালিত করেছে গত লাস্ট 17-15-16 বছর কিছু বাজে স্ক্রিপ্ট, এবং যে কারণে বিনিয়োগকারীরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও সেই শেয়ারগুলি দৃশ্যমান। তো সেসব শেয়ারের প্রাইস তো বাড়বে না, কোম্পানি বন্ধ হয়ে গেছে। আপনি দেখেন আমাদের ডিএসসি টিম যাচ্ছে, তারা সেখানে বক্তব্য দিচ্ছে যে কোম্পানিটা বন্ধ। সেই বন্ধ কোম্পানির শেয়ার প্রাইস তো বাড়বে না, বাড়া উচিত না। তাহলে বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে গত 15 বছর ধরে এই ধরনের শেয়ারগুলো দৃশ্যমান, তাহলে বিনিয়োগকারীদের এই জন্যই লস কাভার হচ্ছে না। অবশ্যই ওভার ভ্যালুড শেয়ার বাজারে মানে ব্যাপক হারে আছে, কারণ আপনি দেখেন অনেক কোম্পানি বন্ধ কিন্তু শেয়ারের দাম চলতেছে 90 টাকা 100 টাকা। তো এগুলো তো আলটিমেটলি কারেকশন হইতেই হবে। আপনার আজকেও এই ধরনের শেয়ার আছে দেখবেন যেগুলো নেগেটিভ গ্রোথ, সেগুলো হল্টেড হয়ে আছে। বিচ হ্যাচারি আপনি ইন্ডাস্ট্রিটা দেখেন, আমরা মার্কেটে আছে বহুদিন ধরে আছি, এটার মালিক কিন্তু মারা গেছেন, শরীফ সাহেব, ইঞ্জিনিয়ার শরীফ সাহেব। তার ছেলে এই কোম্পানিটা দেখে, তো তার ছেলেই মানে তার কোম্পানির দায়িত্ব নাই, তারা চলে গেছে বাইরে, দেশের বাইরে, কানাডায়। তো আমাদের মার্কেটে কিছু লোক এটার ওনারশিপ নিয়ে এটা নিয়ে বিভিন্ন ধরনের প্লেতে উন্মত্ত। তো আপনারা জানেন দিনের শেষে কিন্তু কোলবালিশ যার হাতে থাকবে সেই কিন্তু পরাজিত হবে। তো এইসব কোলবালিশ খেলা কেউ না, যে আমার মনে হয় ফান্ডামেন্টাল দেখে বিনিয়োগ করা উচিত। আর সালভো আপনার হচ্ছে গত কয়েক বছর ধরে ওদের কিন্তু গ্রোথটা কিন্তু নেগেটিভ। হ্যাঁ, আর সালফোর ব্যবসাটা কি আপনাকে জানেন? সালফো ওরা সালফিউরিক অ্যাসিড এগুলো কিছু কেমিক্যাল বানায়। তো ওদের কিন্তু ডিভিডেন্ড পলিসি শুরু থেকে কিন্তু খুব খারাপ। এই কোম্পানিটা ওই আমাদের ওই বাজে সময়টাতে আসা যে কোম্পানিগুলো আছে তার মধ্যে একটা কোম্পানির নাম সালভো কেমিক্যাল। হ্যাঁ, তো এই কোম্পানির মালিকের অ্যাকাউন্টসের কোনো কনসিস্টেন্সি নাই, যদিও তার সালফিউরিক অ্যাসিড বাংলাদেশে প্রচুর ডিমান্ড। আপনারা জানেন বাংলাদেশের গার্মেন্টস শিল্পে সালফিউরিক অ্যাসিড প্রচুর লাগে, কিন্তু মালিকের ব্যর্থতার কারণে মালিকরা শেয়ার ব্যবসা করে, তারা শেয়ার উপরে বেচে, আবার এগুলো ইপিএস খারাপ দিয়ে কিনে। এই দৃশ্যমান থেকে এসএসসি যদি বিনিয়োগকারীদেরকে না বাঁচায় তাহলে কে বাঁচাবে বিনিয়োগকারীদের? লাভেল একটা আইসক্রিম কোম্পানি, আপনি যদি সারা বাংলাদেশ ঘুরেন লাভেলের আইসক্রিম কয়টা দোকানে পাওয়া যায় একটুখানি অ্যানালাইসিস করেন। আজকে বাংলাদেশে আইসক্রিম শিল্পে নাম হচ্ছে পোলার, ইগলো, স্যাভয়, ভালো ভালো কোম্পানি, কাজী, কিন্তু এই যে আপনার সালভো কেমিক্যালের আইসক্রিম, লাভেলের কোম্পানির আইসক্রিম আমি কক্সবাজার ছেড়ে কোথাও দেখিনি। তো আমার মনে হয় না শুধু একটা সিঙ্গেল জেলার উপর ডিপেন্ড করে কোনো কোম্পানি টিকতে পারে। এই কোম্পানির উপর কারো এত আশা রাখা উচিত না। বছর পেরোলেও পুঁজিবাজারে নেই নতুন আইপিও। দীর্ঘ মন্দায় পুঁজিবাজার হারিয়েছে বহু বিনিয়োগকারী। বর্তমানে যেভাবে ডিমান্ড সাইড তৈরি হচ্ছে তাতে সাপ্লাই সাইডও তৈরি রাখতে হবে। নীতি নির্ধারণী মহল অবশ্য চেষ্টা করছে ভালো আইপিও বাজারকে উপহার দেওয়ার। এই 1400-1600 পয়েন্টের ডাউন ট্রেন্ডের কারণে বাজার থেকে অনেক ভিউ এখন বন্ধ হয়ে চলে গেছে, আর বেশ কিছুদিন ধরে আইপিও না আসাতে অনেক ভিউ এখন বন্ধ হয়ে গেছে। তো আগে আসলে বাজারে এখন এই মুহূর্তে ডিমান্ড সাইডটাই বড় করতে হবে আমাদেরকে। এখন ডিমান্ড সাইড অপটিমাম লেভেলে পৌঁছলেই তখন আমাদেরকে রেডি রাখতে হবে সাপ্লাই সাইড। আপনারা জানেন সরকার অলরেডি বিভিন্ন শিল্প মন্ত্রণালয় সহ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে মিটিং করতেছে, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে অনেক কোম্পানির সাথে মিটিং করতেছে কীভাবে, এবং অলরেডি ঢাকা এক্সচেঞ্জের চেয়ারম্যান ডিক্লেয়ার করছে সামনের দিনগুলোতে 6 মাসের মধ্যে একটা কোম্পানি তার আইপিওর জন্য প্রসপেক্টাস জমা দিলে সেটা পাস হয়ে যাবে, যদি সব কিছু ডিউ ডিলিজেন্স ক্লিয়ার থাকে। তো আমার মনে হয় সাপ্লাই সাইডটা খুব অচিরেই আসা শুরু হবে, কিন্তু আমাদের এখন ডিমান্ড সাইডটা বাড়ানোটা খুব জরুরি। দর্শক, এবার বিনিয়োগ শিক্ষা পর্ব। বর্তমান যেভাবে সূচক বাড়ছে সেটি কি অনেক বেড়ে গেছে? একটি পুঁজিবাজার কোথায় গিয়ে পৌঁছাতে পারে সেটি বিবেচনা করবেন কিভাবে? বর্তমান বাজার পরিস্থিতিতে কি করবেন সে বিষয়ে জানবো বিশেষজ্ঞের কাছ থেকে। বিনিয়োগকারীদের পরামর্শ হচ্ছে বাজার এখনো কিছুই হয়নি। একটা পুঁজিবাজার কি হইতে পারে এটা আপনি মেজারমেন্ট করবেন কিভাবে? এটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন জিডিপি রেশিও। বাংলাদেশের মার্কেট ক্যাপিটালাইজেশন জিডিপি রেশিও হচ্ছে less than 10, এভার লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে দেখি, ভুটানে দেখি, সেটাও মোর দ্যান 50%। মানে পাকিস্তানে যান মোর দ্যান 60%, আর আপনি ইন্ডিয়াতে যান মোর দ্যান 90%, 100%। But in our country that is only less than 10%. So market will grow. You just behave as a good investors. You just ride on with the good shares. Those who have good earnings, good revenues, good growth, I think বিনিয়োগকারীরা উপকৃত হবে সামনে যদি এইসব মেনটেন করে চলে। দর্শক, এবার আন্তর্জাতিক শেয়ার বাজার। উত্থানের ধারায় ফিরেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ পুঁজিবাজার। গেল 5 দিনে দেশটির ডাও জোন্সের সূচক 0.47% বেড়ে দাঁড়িয়েছে 44,600
94 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 1.05% বেড়ে দাঁড়িয়েছে 6363 পয়েন্ট। অনেকটা মিশ্র প্রতিক্রিয়ায় রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 1.85% বেড়ে দাঁড়িয়েছে 9138 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 0.31% কমে দাঁড়িয়েছে 24296 পয়েন্ট। দর্শক, ভালো অবস্থানে রয়েছে এশিয়ার বেশিরভাগ শেয়ার বাজার। গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 4.07% বেড়ে দাঁড়িয়েছে 41,826 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট 1.67% বেড়ে দাঁড়িয়েছে 3,606 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.25% কমে দাঁড়িয়েছে 82,184 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 0.58% কমে দাঁড়িয়েছে 1,38,693 পয়েন্ট। দর্শক, শেয়ার টকের 30তম পর্ব আজকে পর্যন্তই। আগামী পর্বে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুক পুঁজিবাজার, ভালো থাকুক বিনিয়োগকারীরা। আল্লাহ হাফেজ।